তার মানে হচ্ছে রোহিঙ্গাদের জন্মস্থান মনে করছে বাংলাদেশ, সবাই যেভাবে পাঠাচ্ছে। এবং আমরা মানবতার ফেরিওয়ালা যেহেতু আমরা হয়েছি, শেখ হাসিনা থেকে শুরু করে সেই ফেরিওয়ালা এখনো চলতেছে। এখন ইউনূস তো একবারও এদের বিরুদ্ধে একটা শব্দ বলেন নাই, উনি তখনও বলেছেন যে এদের আসুক, এবং উনি আরো দরজা খুলে দিয়েছেন। উনি আসার পর আরো এসছেন, যেখানে আরো যাবে সেখানে উনি আরো আরো আমন্ত্রণ মানে করছেন আর কি। যেভাবে আসছে তাতে মনে হচ্ছে যে রোহিঙ্গারা আরো এটা সেফ হ্যাভেন মনে করছে, যে ওইখানে না থেকে অন্য কোথাও না গিয়ে বাংলাদেশে আসাই বোধহয় বেটার। তো এখন এটাই আর কি, রোহিঙ্গাদের যে নতুন বিতর্ক হচ্ছে। এবং আহ উনি বলছেন যে, আমাদের উপদেষ্টা বলছেন মিয়ানমার সীমান্তে যে হিউম্যানিটেরিয়ান বা মানবিক করিডোর গড়ে তোলার যে অন্তর্বর্তী সরকারের আহ এটা নীতিগত সিদ্ধান্ত, কিন্তু এটা এটা প্রাথমিক পর্যায়ে আছে। তো নীতিগত, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যদি এ নিয়ে আপনি জানেন নিশ্চয়ই, আমাদের তথ্য মানে প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টা, তিনি সেটা অস্বীকার করেছিলেন। তো ওভারঅল আপনি বলতে পারেন যে গত রমজানে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে নিয়ে সেখানে যে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা এই রমজান এখানে করছেন, আগামী রমজান আপনাদের ওইখানে করবেন, সেটা থেকেই এই সূত্রপাত হয়েছে এই ধরনের আশঙ্কা। তার মানে কি, উনি 1 বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে পাঠাতে পারবেন? সেই লক্ষণ তো আমরা দেখছি না। সেই লক্ষণ তো নাই, বরং আরো এসেছে, আরো 1 লক্ষর উপরে মানে এসেছে। উনি যতগুলো ওরা নিবে বলছিল, কয়েকদিন বলছে যে কয়েকজন রেজিস্টার্ড আছে আমাদের এখানে 1,80,000, ওগুলোকে আমরা নিয়ে আসবো। তো উনি যেভাবে বলেছেন যে ওই 1 লক্ষ তো মিন করেন নাই, উনি 12 লক্ষ যেগুলো বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকেই 1 বছরের মধ্যে পাঠিয়ে দেবেন। এখন কোন আলাদিনের আনিস ভাই, এখানে আমি একটু দেখি, আমরা যে ধরেন প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী রমজান, আগামী ঈদ আপনারা আপনাদের ভূখণ্ডেই করতে পারবেন, এটাই তো বলেছেন নাকি? হ্যাঁ, ওকে, আপনাদের ভূখণ্ড মানে কি? আপনাদের ভূখণ্ড মানে কি মিয়ানমার? আপনাদের ভূখণ্ড মানে কি তারা যেখান থেকে এসেছে সেখানে, নাকি এখন যেই সন্দেহ দানা বাঁধছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে যে একটা নতুন স্টেট করার জল্পনা কল্পনা, গুজব বলেন, হোয়াট এভার, অনেক আলোচনা তুঙ্গে, সেই রকম মানে রাখাইনদের রাখাইন না তো কি বলে, রোহিঙ্গাদের জন্য একটা আলাদা আলাদা রাষ্ট্রের কথা বলা হচ্ছে কিনা? প্রধান উপদেষ্টা এক্স্যাক্টলি কোন দেশের কথা বলেছেন সেটা কিন্তু উনি অবশ্যই এখানে মানে ইন্টারপ্রিটেশন অন্য ধরনের নেওয়ার সুযোগ নাই। উনি এটা রাখাইনকে মিন করছেন, আরাকানকেই মিন করছেন, তারা তাদের ভূখণ্ডে যাবে। বাংলাদেশকে তো উনি মিন করার কোনো প্রশ্নে আসে না। এখন আপনি যেটা বলছেন, রাখাইন ভাষায় কথা বলেছেন, একাত্মতা প্রকাশ করেছেন, এবং ঐতিহাসিকভাবে আপনার আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তা, তারা দুই পক্ষই কিন্তু বলে যে এই রোহিঙ্গারা হচ্ছে গিয়ে বাংলাভাষী রোহিঙ্গা, মানে বাংলাদেশের আদিতে তারা বাংলাদেশের অংশ ছিল, ফলে তারা এদিকেই থাকবে। এই ন্যারেটিভে তো আমরা আরাকান রাজসভা যদি আপনি ধরে থাকেন, বাংলা ভাষার উৎপত্তি সেখানে, এবং আরাকান এক সময় আমরা আরাকানের চিরং অঞ্চল আরাকানের সঙ্গে ছিল, তো সেদিক থেকে তো ঐতিহাসিক বন্ধন আমাদের আছেই। কিন্তু একটা ভুল বোঝাবুঝি এখানে আছে, উনি ওনাদের ভাষায় কথা বলেন নাই। আমাদের প্রধান উপদেষ্টা চিরং এর ভাষায় কথা বলেছেন, এবং চিরং এর ভাষা 90% আপনি বলতে পারেন যে রোহিঙ্গাদের ভাষা একই। আমি নিজেও যখন রোহিঙ্গারা 1991 সালে আমাদের বাংলাদেশে আসছিল, তখন আমি এটা প্রথম যে খালেদা জিয়ার সময় যে প্রথমবার যখন আসলো দাওয়া করতে গিয়েছিলাম, আমরা তাদের সাথে কমিউনিকেশন ওই চিরং এর ভাষাতেই করতে হয়েছে, এবং আমরা অনেকাংশে সেটা তাদের ভাষা বুঝি। চিরং এর মধ্যেও তো চিরং এর ভাষা জানেন আপনি, ডায়ালেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় একটু চেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গায় তাদের সাথে আমাদের চেঞ্জ মনে করেন 10%। তো ডক্টর ইউনূস যে বক্তৃতা দিয়েছেন, এটা ওনার তো মাতৃভাষা, উনি ওই ভাষায় কথা বলেছেন, এটা এমন না যে রোহিঙ্গাদের ভাষায় কথা বলেছেন।
তো এই কমিউনিকেশন কোনো সমস্যা না। করছেন কেন ওনারা? ওনারা প্রধান উপদেষ্টা নিজে তো এখনো সরাসরি কিছু বলেনি। ওনার যে নিরাপত্তা উপদেষ্টা তিনি আজকে বলেছেন যে মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনো চুক্তি হয়নি। তার আগে প্রেস সেক্রেটারিও ওই ধরনের একটি কথা বলেছেন, কিন্তু আমরা তো দেখি যে ভিন্ন ভিন্ন তারা ঢাক ঢাক গুড় করছে। এদিকে শিলখালিতে নাকি এরই মধ্যে ক্যাম্প ট্যাম্প বানানো হয়ে গেছে। বিষয়টা আসলে কি, তারা কি লুকাচ্ছে? আমি জানি না। তারা যেটা বলতে চাচ্ছে আমরা সহযোগিতা দেব, ওই মানবিক সাহায্য দেব এবং সেখানে আর্মির কোনো বিষয় থাকবে না। আসলে এগুলা অবশ্যই সন্দেহজনক বিষয়। কারণ মানবিক সাহায্য দিতে গিয়ে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেই ওই যে সামরিক সাহায্যই ঢুকেছে। আর মানবিক সাহায্য দেওয়ার জন্য শুধু বা খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আমরা কেন? আশেপাশে দেশের কি অভাব পড়েছে? সমুদ্রপথে জাতিসংঘ সমুদ্রপথে দিতে পারছে না? জাতিসংঘ তো সব জায়গায় যাওয়ার অধিকার আছে, তাই না? বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে হবে কেন? তারা তাদের ভূখণ্ডে দিক, তারা আকাশ থেকে ফেলে দিক যদি কোনো খাদ্যের সমস্যা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে স্পষ্টই মানুষ যেটা আশঙ্কা করছে যে বাংলাদেশের সাথে বাংলাদেশ সামরিক সহযোগিতা হয়তো তাদেরকে দিতে পারে, এটাই ভয়ের বিষয়। এবং এটা সামরিক সহযোগিতা যদি দিয়ে থাকে সেটা অবশ্যই বার্মা সরকার বা বার্মিজ জান্তাকে দিচ্ছে না, সেটা আরাকান আর্মিকে দেবে বলে মানুষ আশঙ্কা করে। তবে আমাদের উপদেষ্টার আজকে যে বক্তব্য, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেখানে কিন্তু তিনি ইয়ের কথাই বলছেন, আরাকান আর্মিদের থেকেও উনি গুরুত্ব দিচ্ছেন মনে হচ্ছে যে মায়ানমার সরকারকে, বলে যে তাদের সাথে তো আমাদের এখনো সম্পর্ক আছে, আমরা তো ওই সম্পর্ককে গুরুত্ব দিই। এবং সেই 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 ঢঙে কথাবার্তা বলেছেন আর কি। আমরা তাদের হয়ে সরি আরাকান আর্মির হয়ে আমাদের সেখানে আমেরিকানের হয়ে তাদের বিরুদ্ধে তো আমরা ফক্সি ওয়ার দিতে পারি না। তো দিতে পারি না মানে হচ্ছে যে আমরা চায়না এখানে আছে, রাশিয়া আছে, ভারত আছে, আমরা যদি আমেরিকার পক্ষ নিয়ে যদি সেখানে ইয়ের সাথে জড়াই, মায়ানমারের সাথে যুদ্ধে জড়াই, তাহলে সেটার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা ওই আলোকে বলছেন। কিন্তু যত কথাই বলুক, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে ওনাদের এক একজনের এক এক কথায়, এবং সকল মানবিক সহায়তা দেওয়ার যে বিষয় ওনারা কথা তুলছেন সেই কারণে। কারণ এইগুলো আমরা অতীতে দেখেছি বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত মানবিক সহায়তার নাম দিয়ে কি করা হয় এবং কিভাবে ভূখণ্ড চেঞ্জ হয়ে যায়, কিভাবে এই যুদ্ধ শুরু হয়ে যায়। এখন বাংলাদেশের সংখ্যা দুই ধরনের। একটা হচ্ছে যে এটা একটা বিষয় আছে, আপনি ওই জন্য আমাকে জিজ্ঞেস করছিলেন যে ইউনূস সাহেব যুদ্ধ করে কেন, এই যুদ্ধের কথা কেন আসছে। যুদ্ধের কথা আসছে প্রথমত এই কারণে। আরেকটা আশঙ্কা বাংলাদেশের যুদ্ধের কথা আসছে যে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে, এবং বাংলাদেশের, আপনাকে এখানে আমি একটু বলে রাখি, আজকে খলিলুর রহমান কিন্তু এটাও বলেছে যে মায়ানমারকে আমরা এই আশ্বাস দিচ্ছি যে তাদের ভূখণ্ডের বিরুদ্ধে আমাদের ভূখণ্ডকে ব্যবহার করার আমরা কোনো সুযোগ দেব না। হ্যাঁ, আমরা বারবার তাদেরকে আশ্বস্ত করছি। এই আশ্বাসটা আমার মনে হয় উনি আরো বড় করে যদি ভারতকে দিয়ে দিত তাহলে আমরা আরো বেশি সেফ ফিল করতাম। কারণ ভারত এমন একটা রাষ্ট্র যারা কাশ্মীরে কোনো একটা গন্ডগোল নিজেরাই ঘটিয়ে পাকিস্তানকে দায়ী করে সেখানে একটা অঘটন ঘটাবে নিজেরা এবং পাকিস্তানকে আক্রমণ করে। এদের অতীতে ইতিহাস আছে। শুধু যে পাকিস্তান এই ধরনের ইনভলভমেন্ট তাদের সেখানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেই প্রমাণ তো তারা দিতে পারে না 100%। সো তাদের অভ্যন্তরীণ কোনো ঝামেলার জন্য তারা সেগুলো করে। আমার মনে হয় বাংলাদেশ যদি তাদেরকে এই আশ্বাস না দিতে পারে যে আমরা আমাদের ভূখণ্ড সেভেন্থিস্টারের বিরুদ্ধে ব্যবহার হতে দেব না, এবং সেই আশ্বাস যদি ভারত কর্তৃপক্ষ ভালোভাবে নেয়, তাহলে আমার মনে হচ্ছে আমরা এখানে আরেকটা যুদ্ধের যে ইউনূস সাহেবের যে যুদ্ধের আশঙ্কা সেটাও সে আশঙ্কা তো কেটে যাবে। কারণ সেভেন সিস্টারে যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটিয়ে বলবে যে বাংলাদেশ থেকে এই গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এখানে সেটা করেছে, বাংলাদেশে তারা আশ্রিত ছিল, বাংলাদেশ তাদেরকে সহায়তা করছে। যেভাবে ভারতীয় মৌলবাদী সরকার এখন অন্যদেরকে দায়ী করছে, অন্যদেরকে ছুতা দিয়ে আক্রমণ করছে, আমার মনে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে। কারণ এই রিলেশনটা
ইয়ে হচ্ছে, দিন দিন তিক্ততা হচ্ছে, যেখানে আরো ভালো হওয়ার কথা। মায়ানমার আমাদের এতগুলো লোক পাঠিয়ে দিয়েছে, তার সাথে আমরা সুন্দর সুন্দর কথা বলছি, তাদের সাথে আমাদের বাণিজ্যেরও কোনো ঘাটতি হয় না, ইভেন শেখ হাসিনার আমলেও হয় নাই। চাল আনছে, ডাল আনছে, অনেক কিছু তাদের সাথে বর্ডার কিন্তু খোলাই। কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এখানে শেখ হাসিনা ওইখানে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে ভারতের রিলেশনটা একেবারে নিচের দিকে চলে যাচ্ছে। এই চলে যাওয়ার একটা শেষ করে দিই আমি, এই চলে যাওয়ার না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যদি একতরফা ভাবে কথা বলেন তাহলে তো মুশকিল ভাই। আমি তো আপনার কাছ থেকে বিশ্লেষণই শুনতে চেয়েছি। হ্যাঁ, সেটি হচ্ছে ভারত কখন প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণের আগে তিনি ফ্রান্সে বসে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছেন। আপনি যদি আজকে বলেন যে ভারত একটা এখানে কিছু করতে পারে, যদি এই আশঙ্কার কথা বলেন, তাতে কি মানে ভারত কেন করবে, ভারতের লাভ কি? বরং আরে সেটাই তো আমি বলছি আপনাকে, যে ভারত ভারত যে অবিশ্বাস থেকে এটা করছে, ভারতকে আশ্বাস করতে হবে। কারণ ডক্টর ইউনূস কেন বারবার এই 7 সিস্টার কথা বলবে, ডক্টর ইউনূস কেন চিকেন নেকের কথা বলবে, এগুলো তো তাদেরকে। আপনি পয়েন্টে আসেন ভাই। সেটি হচ্ছে যে এই সরকার প্রথম থেকেই ভারতের সঙ্গে টক্কর দিতে এসেছে, তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে আসেনি। যে কারণে সরকার পতনের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বাংলাদেশের ম্যাপ তারা বদলে গিয়ে অঙ্কিত করেছে, রাইট? আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে, এই ছাত্র নেতা, তথাকথিত ছাত্র নেতা, তারা পর্যন্ত ভারতের বিরুদ্ধে চরমতম বক্তব্য দিয়েছে, তাই না? তারা পায়ে এগুলো তো ঘটছে, সবাই দেখেছে রে বাবা। আমি তো বলছি যে আমরা তাদেরকে যা ঘটছে, তারা যে আমাদের বিরুদ্ধে যে আশঙ্কা করে, আমরা যদি আসলে এরকম কোনো কিছু নাও করে থাকি, তারা সেটা করার সুযোগ পাবে। কারণ যেভাবে রিলেশন হচ্ছে, ডিটেরিয়েট হচ্ছে। আমরা কথা বলছি ভারত মিয়ানমার নিয়ে। সমস্যাটা কি জানেন? আমরা ঘুরিয়ে পেঁচিয়ে ভারত বিরোধী যেহেতু একটা পপুলার কথা, সুতরাং ওই দিকে নিয়ে যেতে আমরা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে মিয়ানমার রাখাইন আর্মি বাংলাদেশের সীমান্ত দখল করে নিয়ে গেছে, এই নিয়ে কথাবার্তা নাই। যদিও আজকে তারেক রহমান পর্যন্ত এই বিষয়ে তিনি স্পষ্ট তার বক্তব্য জানিয়েছেন যে করিডোর দেয়া। আমি তো তারেক রহমানের বক্তব্যটা আপনাকে শোনাতে চাই। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া এটি কিভাবে করে হয়। না না, এটা তারেক রহমান বলেছেন। এবং সাহায্য পৌঁছানো, দাঁড়ান আমি একটু, এটা আমার ইয়েটা চলে আসছে, আমি একটু আপনাকে তারেক রহমানের বক্তব্যটা শোনাতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে তারেক রহমানের এই বক্তব্যটি, এই অবস্থানটি খুবই সিগনিফিক্যান্ট। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা, এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডোর, স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আনিস আলমগীর, আপনি জানেন, ধরেন এই আমেরিকাতেও যখন কোনো একটা এরকম সামরিক বা কোনো কিছু দেওয়ার আলাপ আলোচনা আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রেসিডেন্টের সিদ্ধান্তই হয় না, এটি কংগ্রেসের 2 চেম্বারে পাশ করতে হয়, সেনেটে পাশ করতে হয়, হাউসে পাশ করতে হয়।
প্রেসিডেন্ট এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু তারা এর মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদি চুক্তি নাও করে থাকেন। তারা বলছেন যে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো ওনারা কি আলোচনা করেছেন সেটিও তো মানুষকে আজ পর্যন্ত বলেনি। এটাই আমি তো আপনাকে ক্লিয়ার করতে চাইলাম প্রথমেই, যে পররাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা থেকেই কিন্তু এই সন্দেহটার উৎপত্তি হয়েছে। আজকে খলিলুর রহমান বলছেন যে আমাদের প্রাথমিক কথা হয়েছে, নীতিগত সিদ্ধান্ত হয়নি। তার মানে ওনারা আগাচ্ছেন, প্রাথমিক হোক আর যাই হোক। এবং তারেক রহমান যে অভিযোগটা করলেন, এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি একই কথা, যে আপনি সংসদকে বাদ দিয়ে আপনি নিজে নিজে এরকম ডিসিশন নিতে পারেন না। আপনার জবাবদিহিতা কোথায়? আপনার জবাবদিহিতা শুধু ছাত্র কয়জন আর আপনি নিজে নিজে যা আছে তা করবেন? রাষ্ট্রের এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিজে নিজে নিতে পারেন? আজকে একটু শুভ বুদ্ধি উদয় হয়েছে মনে হয়, যে এনসিপির সভাপতিও আমি দেখলাম আজকে, সভাপতি না আহ্বায়ক, তারা যে পদে ডাকেন আর কি, উনি বলেছেন যে আমাদের সাথেও, মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে এটা করা উচিত। তারাও সে একই সুরে কথা বলছে। তো ইটস গুড। আমি আপনাকে একটু ব্যাখ্যা দিতে চাই, আগে যেভাবে আপনি বকাবকি করলেন ভারত বিরোধী কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা না, বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো যুদ্ধ লাগে, ওই একটা 7 সিস্টারের অজুহাত দিয়ে একটা ফেলে যাবে। ওই ফেলে দিয়ে গেলে ইউনুসের কিছুই হবে না। ডক্টর ইউনুস বলবেন যে যুদ্ধ লেগে গেছে, আমরা এখন একটু ভোট নিয়ে এখন চিন্তা না করি, বুঝছেন? আমরা এখন ইলেকশন না দেই, এই ইলেকশন না দিয়ে আমরা অন্য চিন্তা করি, এবং সুতরাং এই যুদ্ধ লেগে গেলে ওনার কিছু আসে যায় না। কিন্তু উনার এখানে সাবধান হতে হবে। উনি যে সমস্ত কথাবার্তা 7 সিস্টারের বিরুদ্ধে বলেন, উনার সাঙ্গপাঙ্গরা যেভাবে ভারতকে আক্রমণ করেন, এগুলো দরকার নাই। এবং ভারতকে বারবার বলছি, আমি আপনাকে আপনার মাধ্যমেই বলছি বারবার, যে ভারতকে এই আশ্বাস দিতে হবে, 7 সিস্টার নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তোমাদের 7 সিস্টার তোমাদের আছে, বাংলাদেশের সয়েল আমাদের এখানে ব্যবহার করতে আমরা দেব না তোমাদের বিরুদ্ধে। যেটা আজকে এই আপনার খলিলুর রহমান যেটা মায়ানমারের ক্ষেত্রে বললো। না, এখন তারা যদি ভারত বিরোধী কথাবার্তা না বলে, তাহলে তো আবার তাদের রাজনীতি থাকে না। সে রাজনৈতিক বিতর্ক, এগুলো আমাদের মাথা ব্যথা করা উচিত না। তারা রাজনীতি তারা কিভাবে করবে না করবে, আমরা বোধহয় এখানে আলাপ শেষ করতে পারি, যদি আপনি মাইন্ড না করেন। আপনার লোকজন বলবে যে আমার টাকা কম দিচ্ছে তাই চলে যাচ্ছি। ওই দিনও বলছে আমার একজনে। কি বলছে আমি বুঝি নাই, সরি। আমি আধা ঘন্টা আলাপ করার পর আমি চলে যাচ্ছিলাম, তো একজন কমেন্ট করছে যে ভদ্রলোক বোধহয় 30 মিনিটের জন্য কন্ট্যাক্ট করেছে। আমি সরি, আমি গরিব মানুষ, আমি টাকা দিতে পারি না। আমার মূল্যবান সময় করে আমি এই আয়োজনগুলি করি আমার দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। কারণ বাংলাদেশের গণমাধ্যম গুলো এখন খুবই অবরুদ্ধ অবস্থায় রয়েছে, আমরা জানি। যাই হোক, আমি শেষ করব, কিন্তু ওই যেই প্রশ্নটি রেখেছি, যে শেখ হাসিনাও আজকে অভিযোগ করেছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না, নির্বাচনের কথা তিনি শুনতেও চান না। তিনি শুধু বলেন সম্ভবত আশা করছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, বরং এর মধ্যে নির্বাচন যদি ডিসেম্বরের পরেও হয় ধরেন, কিন্তু এই যে সময় ক্ষেপণ, এর মধ্য দিয়ে যদি চুক্তি টুক্তি যা যা করার করে গিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়, আর নির্বাচনের প্রশ্ন তো আসবে না। হ্যাঁ, সেটাই তো বড় আশঙ্কা। এবং বিএনপি যেভাবে ওনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যে আমরা ওনার বিরুদ্ধে আন্দোলন করব না, যেটা ফখরুল ইসলাম সাহেব মিটিং করে বললেন যে আমরা অসন্তুষ্ট, এর পরের দিনে বিএনপি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বললো যে না না, আমরা সহযোগিতা দিয়ে যাব। তো এক্ষেত্রে তো উনি তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছেন। আর তার এক পকেটে জামাত, আরেক পকেটে এনসিপি আছে, তো ওনার বিএনপি কে আর গণায় দেওয়ার তো প্রশ্ন আসে না। এখন ওনার নিজের ইচ্ছা, যখন ইলেকশন ওনার যখন ইচ্ছা হবে তখন দেবে, এর বাইরে তো উনি দেবেন না। এখন প্রতিশ্রুতি দিয়েছেন যে জুনের মধ্যে দেবেন, সেটা ঠিক আছে, প্রতিশ্রুতিটা উনি কতটুকু রক্ষা করে আমরা দেখব। কিন্তু যে পরিস্থিতি উনি প্রতিবেশীদের সাথে তৈরি করছেন, তাতে যদি যুদ্ধ অবস্থা হয়, তাহলে কয় মাস, তাহলে তো উনি 123 ধারা, 123(3) ক ধারা বলবেন যে যুদ্ধ পরিস্থিতিতে ইলেকশন হয় না, এটা পৃথিবীর কোথাও হয় না। সো এটা তো পিছিয়ে যাবে, তখন আপনি আমি কিছু বলতে পারবো না। সো আমরা ধৈর্য ধরি, আমরা আশা করি যে এই পরিস্থিতি কেটে যাক। আমরা আশা করার মতো সময় আছে নাকি আসলে এখন অ্যাকশনের সময়?
সেটা রাজনৈতিক দলগুলো দেখবে। আমি তো অ্যাকশনের কথা কিছু বলতে পারি না, এবং আমি অ্যাকশনের ভূমিকায় যাব না। আমি কোনো সরকারকে ফেলে দেওয়া কিংবা সরকারকে রাখার এই ভূমিকা সাংবাদিক হিসেবে আমি পালন করব না, আমি করি না, অতীতেও করি নাই। সেটা কিভাবে তারা থাকবে সেটা রাজনৈতিক দলগুলো দেখবে, জনগণ দেখবে। কিন্তু ডক্টর ইউনূস যেভাবে আগাচ্ছেন তাতে আমি ইলেকশনের নামগন্ধ দেখি না। কারণ ইলেকশনের নামগন্ধ যদি থেকে থাকে তাহলে সেখানে ভোটার তালিকা ঠিক করার আগে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার আগে, রাজনৈতিক দলগুলো যারা অংশীদার আছে তাদের সাথে রেগুলার আলাপ আলোচনা লাগে। এখানে তো উনি কাউকে তোয়াক্কা করছেন না, তাদের সাথে এরকম একটা পরিস্থিতি নিয়েও যখন তিনি আলাপ করছেন না, তখন কি এটা বুঝার মানে মানে না বুঝার অবকাশ আছে যে উনি তাদেরকে পাত্তা দিচ্ছেন না? কারণ ওনার হাতে যারা আছে তারাই যথেষ্ট মনে করছেন। এবং এখানে আওয়ামী লীগের তো কোনো পাত্তাই নেই, পাত্তা থাকারও কথা না, তারা পালিয়ে আছে। আর যারা আছে তারাও হতাশ। তারেক রহমানের বক্তৃতা আপনি শোনালেন, এবং তাদের নেতা নেত্রীদের সাথে যে কয়জনের সাথে আমাদের এখানে কথাবার্তা হয় তারাও হতাশ যে এই লোক ইলেকশন দেবে কিনা। কিন্তু আবার তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, আমরা কোনো অসহযোগিতা করব না। তো এই পরিস্থিতিতে জনগণের ভোগান্তি ছাড়া তো আর কিছু দেখি না। যে দিন দিন অর্থনৈতিক অবস্থা কি খারাপ হচ্ছে সেটা যারা ব্যবসা বাণিজ্য করছে তারা জানে। আমি জানি না ওনারা মানে কাগজে কলমে বিরাট উন্নতি করছে, কিন্তু যখনই ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে এক একজন বলতেছে আমি 2 বছর পিছিয়ে গেছি, এক একজন বলছে যে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা জানি না। ব্যাংকগুলো অনেক লাভ করছে সব কাগজে কলমে, কিন্তু বাস্তবে কি লাভ সেটা তারাও জানে না। কাগজে কলমে অনেক হিসাব হচ্ছে। তো বাস্তবতা বুঝতে হলে জনগণের সাথে মিশতে হবে। ওনার তো জনগণের সাথে, ওনার না আমাদের তো রাষ্ট্রীয় মানে খাসালত এগুলা, যে যখন চেয়ারে বসেন তখন বড় বড় কথাই শুনি আমরা, শুধু জনগণের কাছে তারা যান না, জনগণের কথা শুনেন না। জনগণের কথা যদি শুনতেন হাসিনারও এই পরিণতি নিচ্ছে হতেন না। শেখ হাসিনা আজকে পালিয়ে আছেন আমাদেরকে একটা দুর্দশার মধ্যে ফেলে। সেই জন্য উনি ওখানে গিয়ে বক্তৃতা দিলে তো হবে না, এই পরিস্থিতির জন্য তিনিও দায়ী। উনি যদি ইলেকশন করতেছেন, ইউনূস দেবেন না, ইলেকশন আপনিও তো ঠিক মতো দেন নাই। আপনি যদি ঠিক মতো ইলেকশন দিতেন তাহলে তো দেশের আজকে এই অবস্থা হতো না। ইউনূসকে এনে জনগণ ক্ষমতায় বসানোর প্রয়োজন মনে করতেন না, তাই না? রাজনৈতিক প্রক্রিয়ায়, স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হতো। জি, এখন এখন আপনি ধরেন এই যে আমরা দেখলাম খালেদা জিয়া দেশে ফিরছেন, তার সঙ্গে জুবাইদা রহমান ফিরছেন। আপনার কাছে কি মনে হয় এটি রাজনীতিতে একটা ইতিবাচক দিক, একটা নতুন কোনো একটা উইন্ডো ওপেন হবে, নতুন একটা নেতৃত্ব কিংবা রাজনীতিতে নতুন একটা কি বলবো, যে আমরা জানি যে খালেদা জিয়ার বয়স হয়েছে, আমরা লন্ডনে গেছেন শুনে আমরা শুনতে পাচ্ছিলাম যে -2 ফর্মুলা বাস্তবায়ন করা হয়েছে, তিনি ব্যাক করছেন শুনে আবার তো একটা আশাবাদী হয়েছে। তো সেই ক্ষেত্রে কি রাজনীতি একটা নতুন মেরুকরণ হবে কিনা? দেখেন, খালেদা জিয়াকে যখন ওখানে চিকিৎসার জন্য যাচ্ছে তখনও যারা বলেছেন যে -2 তারা বোকা স্বর্গে ছিলেন। এখানে -2 কিছু নাই। খালেদা জিয়া, ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন যে খালেদা জিয়া এই মুহূর্তে রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো শারীরিক সামর্থ্য ওনার নেই। তবে উনি যে দেশে আসছেন, উনি যে তার দলের একটা ছায়া হয়ে আছেন, সেগুলো তার দলের জন্য অনেক কল্যাণকর। কিন্তু রাষ্ট্রের জন্য উনি যে বড় কিছু অবদান রাখতে পারবেন এই বয়সে, সেটা আশা করা মানে অতিরিক্ত হবে আর কি। আর জহিদা রহমান আসছেন, এটা একটা ভালো দিক যে দীর্ঘদিন পরে হলো এই পরিবর্তনের ফলে উনি তার দেশে আসতে পারছেন। এখন তাদের নেতৃত্ব কে নেবে না নেবে সেটা তো তাদের একান্ত ব্যক্তিগত। আপনি আমরা তো এখানে ওই দলের বিষয়ে মাথা ঘামাতে পারি না। কিন্তু আমরা চাই যে বাংলাদেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতা আসুক, আমরা সেটা চাই। কারণ অনির্বাচিত সরকার কোনো কালে, সেটা একদম স্বর্গ থেকে পাঠানো হলো, এই কোনো দেশকে এগিয়ে নিতে পারবে না। কারণ তার কোনো আস্থা নাই, তার সাথে কোনো কমিটমেন্টে যাবে না বিদেশিরা, কোনো কিছুই হবে না। দেশের লোক বিনিয়োগ করবে না, সবাই অপেক্ষা করবে কখন শেষ হবে এই পর্ব। সবাই রাজনৈতিক পর্বের জন্য অপেক্ষা করছে। সেটা দুর্বৃত্ত হলেও ওই দুর্বৃত্তের সাথে কিভাবে চলবে তারা সেটা দেখবে। এখন তো কার সাথে কথা বলবে? চারিদিকে টোকাইরা মানুষকে হুমকি দেয়, যে কাউকে যে কোনো টোকাই এখন হুমকি দিতে পারে। ডক্টর ইউনূসের আমলে সবচেয়ে মানে নিকৃষ্টতম যেটা হয়েছে গণতন্ত্রের, যে কাউকে যে কেউ হুমকি দিতে পারে। এই টোকাইদের আপনি কখনোই দেখেন নাই যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানে কথা বলতে, মনে করেন কোনো আন্দোলনে ভূমিকা রাখতে, যে শেখ হাসিনা কেন অন্যায় করছে এক কলাম লিখতে। কিন্তু এখন তারা চলে এসেছে রাস্তায়,
এখন তারা ফেসবুকে সক্রিয়, আপনাকে হুমকি দেবে। আপনি এতদিন কোথায় ছিলেন? ওরা কই ছিল সেই বিষয় না। তো এখন টোকাই সাম্রাজ্য চলতেছে। এই টোকাই সাম্রাজ্যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। রাজনৈতিক দলের লোক যারা আছে, যারা রাজনীতি বুঝি, যারা সভ্য সমাজে বাস করে, সভ্য মানুষ, তারা অতিষ্ঠ হয়ে গেছে। তো এই অতিষ্ঠ হওয়া থেকে আমাদের বাঁচার জন্য একটা নির্বাচিত সরকার আমরা অবিলম্বে চাই। সেটা 8-10 জন মানুষের মতো দেশের একজন নাগরিক হিসাবে আমি চাই, সাংবাদিক হিসাবেও চাই। জি, এখন আপনার কি মনে হয় যে আমি আর কথা বলতে পারছি না, সুজানা আমাকে বিদায় দেন। না, বিদায় আপনাকে দিব, আপনাকে বিদায় দিব, আপনাকে ধরে রাখবো নাকি? জোবাইদা রহমান কি বিএনপিতে একটা নতুন একটা সেন্স নিয়ে আসছেন কিনা? কারণ আপনি বলছেন যে খালেদা জিয়া তিনি অসুস্থ, তার বয়সও হয়েছে, সেক্ষেত্রে অনেক আগে থেকেই জোবাইদা রহমানের কথা কিন্তু শোনা যাচ্ছিল। এমনকি শেখ হাসিনা নিজে পর্যন্ত জোবাইদা রহমানের প্রশংসা করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। ফলে একটা বিএনপির জন্য একটা নতুন আশার বাণী নিয়ে আসছে কিনা জোবাইদা রহমান? শুনেন, তখন একটা শূন্যতা ছিল। তারেক রহমান বিভিন্ন মামলায় জড়িত ছিলেন, ওনার সাজাপ্রাপ্ত ছিলেন, ওনার রাজনীতিতে অংশগ্রহণ অনিশ্চয়তা ছিল। এখন তো সেটা নাই, এখন তো সব মামলা হালাল হয়ে গেছে, তাই না? এখন তো তারেক রহমান ফ্রি আছেন। তো উনি রাজনীতিতে উনি যদি আসেন তাহলে তো তারেক রহমানের বিকল্প হিসাবে উনি হাল ধরবেন, তাই না? তো সেই পরিস্থিতি আমি দেখছি না। বাট বাংলাদেশে আসছেন, উনি রাজনৈতিক পরিস্থিতি দেখবেন, রাজনীতিতে জয়েন করবেন কিনা সেটাও তো ওনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? উনি তো, আমি জানি না ব্যক্তিগত ভাবে উনি দলের কোনো পোস্ট হোল্ড করেন কিনা, আমার জানা মতে করেন না।